এখন ২৪ বছরের ঘটনা এবং যুদ্ধ নিয়ে এই ৩,৫০০ বই যে বানিয়েছেন এগুলো কিন্তু মোস্টলি গার্বেজ। এখানে ফ্যাক্টস নাই, লট অফ ফিকশনস আর দেয়ার। তাহলে এখন চিন্তা করে দেখেন, কিন্তু ২৪ বছরের বঞ্চনার গল্পের উপরে এবং ৭১-এর যুদ্ধকে নিয়ে ৩,৫০০ বইয়ের প্রকল্প খাদানি তৈরি করেছে, যেটা আসলে মানুষকে কনফিউজ করেছে, মুক্তিযুদ্ধকে হেয় করেছে, ছোট করেছে, শহীদের সংখ্যা নিয়ে অযাচিতভাবে বিতর্কের জন্ম দিয়েছে। তো একইভাবে দেখেন বাংলাদেশে প্রত্যেকটা লড়াইতে ৭২ থেকে ৭৫ দেখেন, এই যে ৩.৫ বছরে বাংলাদেশে বাকশাল কায়েম হয়েছে, বামপন্থীরা, সিপিবি, আওয়ামী লীগ মিলে বাংলাদেশের হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মীকে নাই করে দিয়েছে, চতুর্থ সংশোধনী করেছে, গণমাধ্যম নাই করে দিয়েছিল। ৭২ থেকে ৭৫-এর কোনো বই আছে কিনা দেখেন তো, 3 বছর 3.5 বছরের বাংলাদেশের হিস্ট্রি, কালচার কি করেছে, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা কিভাবে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ এবং বামপন্থীরা মিলে, আপনি কোনো বই খুঁজে পাবেন না, লিটারেচার পাবেন না। 9 বছরের স্বৈরশাসক বিরোধী আন্দোলন দেখেন, ইকুয়ালি সিমিলার সিচুয়েশন। তাহলে নাটক সিনেমা করা তো বন্ধ হয়নি। বাংলাদেশের টেলিভিশনগুলোতে কি গান, নাটক, সিনেমা, যাত্রা, থিয়েটার, মঞ্চ এগুলো কি বন্ধ হয়েছিল? তারা আসলে কি নিয়ে গল্প করে, কি নিয়ে নাটকের স্ক্রিপ্ট তৈরি করেছে, এগুলোর সাবস্টেন্স কি, এটা আমার ইতিহাসের লড়াইকে ধারণ করে কিনা, আমার লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গগুলো কারা? কারণ এই কালচারাল জগৎ ঠিক করে আপনি কাকে শহীদ হিসাবে মর্যাদা দেবেন, কাকে ভুলে যাবেন, আপনি কার জন্য কাঁদবেন এবং কার জন্য আপনি কাঁদবেন না, কার জন্য বিশ্ববিদ্যালয়ের নাম হবে, কার নামে একটা হলের নাম হবে, কার নামে একটা জাতীয় প্রতিষ্ঠানের নাম হবে, আর কার নামে হবে না। এই গল্পের ভিতরে রয়ে গেছে হচ্ছে কালচারাল ফ্যাসিবাদ। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সূর্য সেনের নামে হল আছে। আমরা কি কোনোদিন প্রশ্ন করেছি যে সূর্য সেনের নামে হলটা কিভাবে হয়? কিন্তু নওয়াব সলিমুল্লাহ মুসলিম হলের নাম থেকে মুসলিম শব্দটা কেন কেটে দেওয়া হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে একটা কোরআনের আয়াত লেখা ছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ৭১-এর যুদ্ধের পরে এই মনোগ্রাম থেকে কোরআনের আয়াতটা কেন সরিয়ে দেওয়া হয়েছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে জাহাঙ্গীরনগর মুসলিম শব্দটা লেখা ছিল, মুসলিম বিশ্ববিদ্যালয় লেখা ছিল, ওই শব্দটা কেন সরিয়ে দেওয়া হয়েছে? কাজী নজরুল ইসলাম কলেজের সাথে ইসলাম ছিল, ইসলাম শব্দটা কেন সরিয়ে দেওয়া হয়েছে? তারপরে হচ্ছে বাংলাদেশ বেতারের টেলিভিশনে যুদ্ধের পরে আজান, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছিল ৭২ থেকে ৭৫-এ। কেন? যুদ্ধটা কি ধর্মের ভিত্তিতে হয়েছিল? যুদ্ধটা কি ইসলামের বিরুদ্ধে হয়েছে? এটা তো একটা রাজনৈতিক প্রশ্ন ছিল, মীমাংসা যেটা করা হয় নাই, যে একটা আওয়ামী লীগ সংসদে বেশি আসন পেয়েছে, তাকে ক্ষমতা নিতে দেওয়া হয় নাই। ইটস এ পিওর পলিটিক্যাল কোয়েশ্চেন। একটা রাজনৈতিক প্রশ্নকে যখন মিলিটারিলি রেজলিউশন করবার চেষ্টা করা হয়েছে, সামরিক জান্তা অত্যাচার নির্যাতন করেছে, তার বিরুদ্ধে একটা লড়াই হয়েছে। তাহলে আপনি লড়াইটা রাজনৈতিক, কিন্তু প্রতিশোধ নিচ্ছেন ধর্মের উপরে কেন? তাহলে এর ভিতর থেকে হচ্ছে এই লড়াইয়ের প্রশ্ন, ন্যায্যতা তৈরি হচ্ছে যে আসলে এই রাষ্ট্র কাদেরকে নাই করে দিতে চায়, কাদেরকে হ্যাঁ বলতে চায়। আমরা চিন্তা করে দেখেন তো, ক্ষুদিরামের কথা পড়তে গিয়ে, ক্ষুদিরামের গান গাইতে গিয়ে আমাদের চোখ থেকে কত পানি পড়েছে। কিন্তু তিতুমির, শরীয়তুল্লাহ, দুদু মিয়া, হাবিলদার, রজব আলী, এদের কথা শুনলে আসলে আপনার কাছে কেমন লাগে? একটু বিদেশি বিদেশি, ভিনদেশি, পুরাতন, হ্যাঁ একটু চিনি চিনি, একটু না চিনি। তাহলে চিন্তা করে দেখেন তো যে আপনি আসলে কাকে মনে রাখছেন এবং কাকে ভুলে দিচ্ছেন। এই মুক্তির লড়াইকে কিভাবে নাই করে দেওয়ার চেষ্টা চলছে। সিরাজউদ্দৌলার চরিত্র যেভাবে হানি করা হয় বাংলাদেশে, দেখেন তো আমাদের প্রত্যেকটা নাটকে, গল্পে দেখবেন সিরাজউদ্দৌলাকে আপনার মানে ওয়েমেনাইজার, মদ্য, কাজ করে না, শুধু হারামে মেয়েদের সাথে বসে থাকে, এই ধরনের ক্যারেক্টার হিসেবে তুলে ধরা হয়েছে। আসলে কি নবাব সিরাজউদ্দৌলা সেরকম ছিলেন? কিন্তু এই যে পলাশীর প্রান্তরের যে অরিজিনাল যে কনস্পিরেসি, ওয়াটসন কনস্পিরেসি সম্পর্কে কয়জনকে অবগত করা হয়েছে আমার নাটক সিনেমা দিয়ে? যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা ওয়াটসন, মির্জাফর অনেক পরে আসছে, ফার্স্ট স্টেজে জগৎ শেঠ, রবিচাঁদ, রায়দুল্লভ, কৃষ্ণপদ চৌধুরীরা মিলে যে এখানে নবাবকে যে পতন ঘটাতে হবে, যুদ্ধ করতে হবে, যুদ্ধের পরে কাকে ক্ষমতায় বসাবো সেই প্রশ্নের আলোচনাতে আসছে মীর জাফরকে ক্ষমতায় বসাইতে হবে। তবে সেই ওয়াটসন কনস্পিরেসি সম্পর্কে আমাদের কয়টা নাটক সিনেমাতে আমাদেরকে জানানো হয়েছে? তাহলে এই যে রাষ্ট্র পরিকল্পিতভাবে
গত ৬-৭ দশক ধরে কলকাতার ব্রাহ্মণ্যবাদী বিজেপির হিন্দুত্ববাদী যে রাজনীতির চৈতন্য, আরএসএসের চৈতন্য, সিপিবি এবং কমিউনিস্ট আন্দোলনের মধ্য দিয়ে এই অঞ্চলের তরুণদেরকে দেওয়া হয়েছে, এইটা শুধুমাত্র এই অঞ্চলের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার ইতিহাস পড়লে দেখবেন। এই কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয়েছে কিন্তু কলকাতায়। 650 উপরে কলকাতার কমিউনিস্ট পার্টির সদস্যকে অ্যাসাইনমেন্ট দিয়ে বাংলাতে পাঠানো হয়েছিল শুধুমাত্র সংগঠন তৈরি করবার জন্য। তাহলে এই যে লড়াইয়ের পিছনের লড়াই, বাকশালের আলোচনা যখন করছে, কারা কারা এই বাকশালের ক্যারেক্টার ছিল, সেই আলোচনাগুলোকে আমরা করেছি আমাদের নাটক সিনেমায়। একমাত্র বন্ধু রাষ্ট্র হিসাবে যাকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, তাকে আসলে আমরা কিভাবে দেখছি। বাংলাদেশের একটা ইসলামী দলকে আমি কোনভাবে দেখি আর বিজেপিকে আমি কোনভাবে দেখি দেখেন। জামাত, খেলাফত, এই যে হেফাজত, ইসলামী দলগুলো, ইসলামিক ক্যারেক্টারগুলো সামনে আসলে আপনার কেমন লাগে? আর বিজেপির মোদি, অমিত শাহ, হেমন্ত আর শুভেন্দু, দিলীপ ঘোষকে দেখলে আপনার কেমন লাগে? এই কেমন লাগাটার মধ্যে হচ্ছে কালচারাল ফ্যাসিবাদ জড়িয়ে আছে। এবং এইটা বুঝতে না দেওয়ার মধ্য দিয়ে হচ্ছে আমার শত শত বছরের এই মাটির যে লড়াই, ইনকিলাবের লড়াই, আজাদির লড়াইকে ঢেকে দেওয়া হয়েছে। এজন্য বারবার রক্ত দিতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের পলিটিক্যাল ক্রাইসিস হচ্ছে এদেশের অধিকাংশ রাজনীতিবিদরা হচ্ছে প্রপার মানে শিক্ষিত গণ্ডমূর্খ, যারা পলিটিক্যাল হিস্ট্রি জানেন না, কালচার বোঝেন না, জাতির মুক্তির লড়াই জানেন না, জাতীয়তাবাদী রাজনীতিটা কি, এই ভূখণ্ডের মাটির চৈতন্য জানেন না, এই ভূখণ্ডে কাকে নায়ক কাকে খলনায়ক বানানো হচ্ছে, কে বানাচ্ছে, কি কারণে বানাচ্ছে, সেই জিনিসটা যখন বোঝা হয় না, এই না বোঝার মধ্য দিয়ে আপনারা দেখেন সাডেনলি নাহিদকে বাদ দিয়ে তারেক রহমানকে এক দফার ঘোষক বানানোর চেষ্টা। এইটা হচ্ছে কালচারাল ফ্যাসিবাদ। পার্থক্যটা যেটা হচ্ছে যে 72 থেকে 75-এ আপনি গণকণ্ঠ, হক কথার পত্রিকা, রক্ষী বাহিনী পাঠায়া পুরা পত্রিকা সকালবেলা আইনা জ্বালায় দিতে পারছেন। কিন্তু এমন এক জমানায় বাস করছি যেই জমানা থেকে চাইলেই আপনি আরেকজনকে আইনা ঘোষক বানাইতে পারবেন না। আমরা ওই জমানায় নাই। এটা তথ্য প্রযুক্তির জমানা। সোনার বাংলায় 72 ফিরে আসবে না। আমরা আগের জমানায় ফিরে যাচ্ছি না। অতএব যেটা সত্য অতটুকু সত্য আকারে রাখেন, তা না হলে দুষ্টামি করে লাভ হবে না। জাদুঘরটা কেন ওপেন করতে দিলেন না? সব পক্ষ মিলে কমিটিতে একমত হয়েছে প্রথম অধিবেশনে যে অর্ডিন্যান্সটা যেভাবে আছে জুলাই জাদুঘরের, এইভাবেই আমরা পাশ করব। জামাত, এনসিপি সব পার্টি একমত হয়েছে। 40 মিনিট আগে, আধা ঘন্টা আগে, উইদাউট গিভিং এনি নোটিস টু দ্য অপোজিশন, 4টা অ্যামেন্ডমেন্ট কেন আনলেন জুলাই জাদুঘর নিয়ে? তাহলে এই যে দেখেন, সংস্কৃত মন্ত্রণালয় কাদেরকে বসিয়েছেন? এই মন্ত্রী প্রতিমন্ত্রীরা কারা? তারা কি জুলাইকে ওন করে? তারা কি জুলাইয়ের পক্ষে কাঁদে? তারা কি জুলাইয়ের শহীদদেরকে ধারণ করে? যদি করত, তাহলে কেন আপনি ফেলানির যে স্কাল্পচার ছিল, আমাদের যে শাপলার গণহত্যার স্কাল্পচার ছিল, আমাদের যে শত শত আন্দোলন, লড়াই, ভারত বিরোধী সীমান্ত হত্যার বিরুদ্ধে, সেগুলো কেন আপনি জাদুঘর থেকে নাই করে দিলেন? এই নাই করে দেওয়ার দুঃসাহসটা আসে থেকে 2 বছর পেরোয় নাই, এখনই আওয়ামী কালচারাল ফ্যাসিস্টদেরকে দিয়ে আমাদের মন্ত্রী মিনিস্টাররা এক টেবিলে বসে খাচ্ছে, ডিনার করতেছে, পুরস্কার দিচ্ছে, শিল্পকলা একাডেমিতে ওদেরকে দিয়ে কবিতা আবৃত্তি করাচ্ছে। এত সাহস থেকে আসে? একটা জিনিস মাথায় রাখতে হবে, জুলাই নিয়ে খেলনার বাস্তবতায় আমরা নাই। জুলাই নিয়ে যেভাবে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না, জুলাইকে নিয়ে খেলাও কাউকে খেলতে দেওয়া হবে না। জুলাই হচ্ছে আমার 100 বছরের লড়াইয়ের এক্সটেনশন। অতএব এই লড়াইটা হচ্ছে লড়াইয়ের জায়গা থেকে আমরা লড়বো ইনশাআল্লাহ। এবং জুলাইয়ের সবচেয়ে স্টেক হোল্ডার হচ্ছে বাংলাদেশের কোটি কোটি মানুষ, কোনো দল না, কোনো ব্যক্তি না। জুলাই কোনো ব্যক্তিকে নায়ক বানায় নাই, জুলাই শুধু খলনায়ককে চিহ্নিত করে দিয়েছে। কারা এই রাষ্ট্রের শত্রু, কারা আজাদিকে বারবার নাই করে দিতে চায়, কোন দেশ, কোন বর্গ, কোন কোন ব্যক্তি এবং কোন কোন সত্তা, সেই সত্তাকে চিনবার মধ্য দিয়ে, তাকে লড়াই করবার মধ্য দিয়ে, বিকল্প হাজির করার মধ্য দিয়ে বাংলাদেশের আগামীর বাংলাদেশপন্থী রাজনীতির যে গোড়াপত্তন হয়েছে, এটাই হচ্ছে জুলাইয়ের ভ্যানগার্ড। তারা কালেকটিভলি সারা বাংলাদেশকে নিয়ে আগামী দিনের সেই লড়াইটা করবে। তাই ইনকিলাব মঞ্চকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি দেশবাসীকে নিয়ে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় তরুণদের কাছে আমাদের এই ইনকিলাব এবং আজাদির চৈতন্যকে নিয়ে চলে যেতে হবে এবং বুঝাইতে হবে এই রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করবার একমাত্র শর্ত হচ্ছে ভিজিলেন্সি। যখন কালেকটিভলি অ্যাজ এ নেশন আমরা ভিজিলেন্ট থাকবো, পাহারাদার থাকবো, আমাদের সীমান্তে যেভাবে বাবুল কাস্তে হাতে নিয়ে হাজার হাজার লোক
বিজিবি জওয়ান এবং সদস্যদের সাথে সীমান্ত পাহারা দিচ্ছে, আমরাও বাংলাদেশের কেন্দ্র থেকে পেরিফেরি পর্যন্ত প্রত্যেকটা পাড়া মহল্লা আজাদির জন্য পাহারাদার হয়ে যাব, সিপাহী হয়ে যাব, বরকন্দাজ হয়ে যাব ইনকিলাবের পক্ষে। সেই লড়াই চলছে এবং চলবে। ইনকিলাব যুগে যুগে আজাদির আকারে হর্ষদ মোহানির কণ্ঠ থেকে বিভিন্নভাবে বিভিন্ন ফর্মে আসবে এবং সেই আশার লড়াইয়ের নাম হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ। এটাই হচ্ছে আগামী দিনের জাতীয়তাবাদী রাজনীতির কেন্দ্রীয় স্লোগান হবে, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু